এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা 2018 ডাব্লিউপি কনস্টেবলের যে মেইন পরীক্ষা হয়েছিল সেই মেইন পরীক্ষার যে ম্যাথগুলো এসেছিল সেগুলো সলভ করবো। আসলে 2018 মেইনস হয়েছিল, সেটা কোনো কোনো 2019 লেখা থাকে, সেই কোশ্চেনগুলো যেগুলো এসেছিল সেগুলো সলভ করে। এরকম একাধিক ক্লাস দিয়েছি ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এসএসসির যে ক্লার্কশিপ এবং গ্রুপ ডি পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার জন্য যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে। সেই ক্লাসগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। ক্লাসিক ক্লাসের যে প্রথম অঙ্ক সেটি হলো লসাগু গসাগুর উপরে কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট হয়। যখনই এই টাইপের অঙ্ক দিবে তোমরা ফার্স্ট ক্লাস এদের লসাগু উপরে নেবে 12, 16 এবং 36 হলো 36। 3 দিয়ে দাও, 3 4 12, 16, 3 12 36। আবার 2 দিয়ে দিলাম, 2 দোকানে 4, 8 দোকানে 16, 6 দোকানে 12, 2 দিয়ে দিলে 1 4 3। এবার তোমরা গুণ করো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 4 12 48। 48কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 এটা 24 4, 3 এটা 24 4, হাতে হলো 2, 3 4 12 আর 2 যোগ করলে 14, 144। 144 হলো আমাদের লসাগুর মান। এখন বলেছে তার মানে আমি 144 লসাগু বের করার অর্থ কি হলো? তার মানে 144 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে মিলবে। কিন্তু এরা বলেছে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট হবে, তার মানে এক্সট্রা আরো 7 থাকবে। তাহলে নিশ্চয়ই 144 এর সঙ্গে তাহলে আমাদের নিশ্চয়ই 7 আরো যোগ করে দিতে হবে। 144 হলে 144 হলে কি হবে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যা 12, 16, 36 দিয়ে বিভাজ্য হবে। বলে 7 অবশিষ্ট থাকবে, মানে এক্সট্রা এর সঙ্গে 7 আরো যোগ করতে হবে। আলটিমেটলি সংখ্যাটা হবে আমাদের 151। অপশন এ। দুটি সংখ্যার গুণফল 4032 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটি লসাগু কত? দুটি সংখ্যা আমরা জানি না, এ আর বি ধরলাম, তাদের গুণফল হলো 4032 এবং গসাগুর মান দেওয়া রয়েছে 12। আমাদের বের করতে বলছে লসাগু কত। তাই লসাগু আমরা ফর্মুলা জানি, লসাগু গুণন গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে এখান থেকে আমি লসাগু বলতে পারি সংখ্যা দুটির গুণফল বাই গসাগু। সংখ্যা দুটির গুণফল দেওয়া রয়েছে 4032 ডিভাইড বাই গসাগুর মান 12। 12 দিয়ে কাটাকাটি করো, 3 12 36, 40 থেকে 36 গেলে 4 43, 3 12 36, 7 72, 6 12 72। তাই 336 হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে প্রস্থ 15% কমলে ক্ষেত্রে শতকরা কি পরিবর্তন? যদি এই টাইপের অঙ্ক হয় তুমি ডাইরেক্ট ফর্মুলা মনে রাখবে সাকসেসের ফর্মুলা। এটা আয়তক্ষেত্র বলুক, বড় ক্ষেত্র বলুক, কোনো একটা 3 ডাইমেনশন ফিগার বলুক, সব ক্ষেত্রেই যদি বলে দৈর্ঘ্য প্রস্থ বাড়ানো হলো বা ব্যাসার্ধ বাড়ানো হলো, ক্ষেত্রফল কত বের হবে? এই ফর্মুলা দিয়ে হবে a + b + ab / 100। এর মান 15 বাড়ানো হলো তাই জন্য প্লাস চিহ্ন দেবে, পরেরটা কমানো হলো -15। তারপরে এমন যদি থাকে প্লাস আর মাইনাস, তখন এদেরকে গুণ করে দাও চিহ্ন দুটোকে, প্লাস মাইনাসে মাইনাস। 15 × 15/100। এটা একটা কাটাকাটি যাবে, 15 15 গুণ করলে হবে 225 ডিভাইড বাই 100। তাহলে আমরা যদি ভাগ করি 2.25%, এত পার্সেন্ট কমবে। তাহলে 2.25 মানে আমরা লিখতে পারি 2 সমস্ত 1/4%। অপশন মাইনাস আসার অর্থ হ্রাস পাবে, যদি প্লাস চিহ্ন আসতো তাহলে বৃদ্ধি। কোন রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের ওপর 38 ঘন্টায় ঘড়িটি সঠিক টাইম দেখায়। তাহলে 38 ঘন্টায় কতক্ষণ আগুন লেগেছিল? তার মানে কোনো একটা ধরো কোনোখানে যদি আগুন লাগলো, মনে করো কোনো একটা রান্নাঘরে, সেখানে যখন আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে, ধীরে চলে ঘড়ি। তার মানে ঘন্টায় মনে করো 1 ঘন্টায় চললো 8.5 সেকেন্ড, পরের 1 ঘন্টা ধীরে চললো 8.5 সেকেন্ড, তারপরের 8 ঘন্টায় চললো 8.5 সেকেন্ড, তারপরের 1 ঘন্টা ধীরে চললো 8.5 সেকেন্ড, এইভাবে। তারপরে নেক্সট কন্ডিশন কি বলছে? যখন আগুন নিভে গেল, আগুন জ্বলে না, তখন ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। তার মানে স্পিড বেড়ে যায় 5.1 সেকেন্ড, আবার তখন দ্রুত চলবে, প্রথমে কম কম, এবার যখন আগুন নিভে গেল তখন দ্রুত চলবে ঘন্টায় কত? সেটা ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত। এমন করতে করতে বলেছে মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটি সঠিক টাইম দেয়। তাহলে আলটিমেটলি অঙ্কটা কি বললো? তার মানে প্রথমে যখন আগুন লেগেছিল তখন কি হচ্ছে? ঘড়ি ধীরে চলছিল, আবার যখন আগুন নিভে গেল তখন দ্রুত চলছে। দ্রুত চলার অর্থ কি? মেইন যে আমাদের অরিজিনাল টাইম লাগে সেই টাইমটাকে মেকআপ করলো। এই যে মেকআপ করলো তার মানে কতক্ষণ ধীরে চলেছিল আর কত দ্রুত চললো সেই যে টাইমের সমান,
অ্যাডজাস্টমেন্ট, সেটাই হলো আসলে অঙ্ক। তাহলে প্রথমে কি বলা হয়েছে, 48 ঘন্টায় আগুন জ্বলে, টোটাল 48 ঘন্টা আগুন জ্বলে, ঠিক আছে। তার মধ্যে আসলে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে আমাকে বের করতে, টোটাল সময় আমাদের 48 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে কতক্ষণ আগুন জ্বলে সেটা বের করতে বলছে। আমি জানি না, আমি ধরলাম 48 ঘন্টার মধ্যে x ঘন্টা আগুন জ্বলে, তাহলে আগুন জ্বলে না কতক্ষণ, তাহলে 48 থেকে x আমাকে বিয়োগ করতে হবে, 48 - x, এটা জ্বলে না কাটা চিহ্ন, এটা জ্বলে এটা চিহ্ন। আর এক যখন জ্বলে তখন 1 ঘন্টায় স্লো হয় 8.5 সেকেন্ড, তাহলে x ঘন্টা স্লো কত হবে, গুণ করতে হবে, x গুণন 8.5। তারপরে কি করলো, যতটা স্লো চললো সেই স্লোটাকে আবার মেকআপ দিবে কি দ্রুত চলে, তখন কি কন্ডিশন বলেছে, তখন ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে, তার মানে কি এত ঘন্টা দ্রুত চলবে, তখন আগুন জ্বলে না, 48 - x ইন্টু 5.1, তখন এই স্লোটাকে মেকআপ করে দিবে। এটাই হলো অঙ্ক। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে x এর মান, 8.5x প্লাস 48 গুণন 5.1 মাইনাস 5.1x, x গুলোকে এক পাশে যোগ হবে, তাহলে 5 একে 6, 8 5 13, 13.66 ইজ ইকুয়াল টু 48 গুণন 5.1। এই ক্যালকুলেশনটা আমি এই জায়গাটায় করছি। তাহলে x এর মান আমরা পাবো 48 গুণন 5.1 ডিভাইডেড বাই 13.6, দশমিক উঠে গেল, 17 দিয়ে কাটাকাটি, 3 17 51, 17 দিয়ে 8 7 56, 8 5 13, 8 দিয়ে যাচ্ছে 6 8 48, তাহলে x এর মান হবে 3 6 18। তাহলে 48 ঘন্টার মধ্যে আগুন জ্বলেছিল, তাহলে কত ঘন্টা, 18 ঘন্টা, অপশন বি। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান, বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যে 18% থেকে 6 টাকা বেশি, তাহলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত। একটি জিনিসের বিক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্য আমরা জানি না, এস ধরলাম, তার 10% ইজ ইকুয়াল টু তার ক্রয় মূল্যের 12% এর সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি, যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে 5, এটা 6, আর দুপাশে পার্সেন্ট পার্সেন্ট উঠে যাবে, তাহলে আমি বলতে পারি 5s ইজ ইকুয়াল টু 6c। এটা আমাদের হাতে থাক, এটা অঙ্কটা পরে কাজে লাগবে। নেক্সট কন্ডিশনে কি বলেছে, বিক্রয় মূল্য 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি। নেক্সট আরেকটি কন্ডিশন দিয়েছে, সেখানে বলেছে বিক্রয় মূল্যের 16%, তাহলে বিক্রয় মূল্য এস 16/100, বিক্রয় মূল্যের 16, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি, তাহলে ক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্যের থেকে বেশি বলছে, ক্রয় মূল্য সি ইন্টু 18/100, তার থেকে কত টাকা বেশি বলেছে, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে 6 টাকা বেশি, ইকুয়াল টু 6। তাহলে একে যদি একটু সিম্পলিফিকেশন করি, আমি বলতে পারি 16s মাইনাস 18c কোনাকুনি গুণ 600। এই দুটোকে সমাধান করে আমাকে এই জিনিসটি প্রত্যেকটা বিক্রয় মূল্য আর একটা ক্রয় মূল্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সমাধান করার জন্য আমি দেখো এখানে কি দেওয়া আছে, 18c, এখানে 3, তার মানে এখানে 6cটাকে আমি সমান করে দিই, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × 5 = 15s, এই পাশেও 3 দিয়ে গুণ করবো, তাহলে 18c। তাহলে 18c এর জায়গায় আমি নিশ্চয়ই তাহলে লিখতে পারি 15s, তাহলে 16s, এই 18c এর জায়গায় লিখতে পারি 15s ইজ ইকুয়াল টু 600। তাহলে 1s ইজ ইকুয়াল টু 600, বিয়োগ করার ফলে তাহলে এস এর মান 600, একটার তাহলে বিক্রয় মূল্য বের হলো 600, একটার বিক্রয় মূল্য 600, একটাই অপশন হচ্ছে, সেটা হলো অপশন এ। ঠিক আছে, পরেরটাও বের করে দেখাচ্ছি। তার যে কোনো একটা কন্ডিশন নিয়ে আমি 1 নম্বর কন্ডিশন নিয়ে কাজ করি। 1 নম্বর কন্ডিশন বলছে 5টার বিক্রয় মূল্য 6টার ক্রয় মূল্যের সমান, তাহলে 5s, আর একটার বিক্রয় মূল্য 600 তো আমরা বের করে দিলাম, ইজ ইকুয়াল টু 6c, কাটাকাটি করলে 100, তাহলে 1c মানে c এর মান আমরা এখান থেকে পাবো 500, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। এবার ভালো করে লক্ষ্য করো, যদি আমি এটা কাটাকাটি করতাম, দেখো এই একটা মাত্র অপশনের মধ্যেই 6:5 আসতো, এখানে দেখো 6:5 একটাতেই রয়েছে, 5s ইকুয়াল টু 6c, তাহলে s বাই c ইজ ইকুয়াল টু 6/5, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অনুপাত কত, 6:5, তার মানে অপশন এ এইভাবে কি অ্যান্সার করতে পারতাম। কিন্তু যদি একই টাইপের অ্যান্সার দেওয়া থাকতো, প্রত্যেকটা এরকম আসছে, দুটো থাকতো এরকম আসছে 6:5, তখন অসুবিধা হতো।
নেক্সট অঙ্ক বলেছে a/b ইকুয়াল টু 2:3, b/c ইকুয়াল টু 4:5, c/d 6:10, a/d এর মান কত? যখন দেখবে a থেকে b, আবার b থেকে c, c থেকে d আমাকে বের করতে বলছে প্রথম এবং শেষেরটার অনুপাত, তখন ডাইরেক্ট তুমি করবে 2/3 গুণন 4/5 গুণন 6/7। কেন? কারণ কি a/b, b/c হবে ইন্টু c/d। যদি করি তাহলে সবগুলো তো কাটাকাটি যায়, খালি পড়ে থাকবে প্রথম আর শেষেরটা, সেটার মানই আমাকে আলটিমেটলি বের করতে বলেছে। তাহলে কাটাকাটি যাচ্ছে, এখানে 3 দোকানে 6, 4 দোকানে 8, 8 দোকানে 16, নিচে 35। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 16:35, a/d এর মান। অপশন বি। কোনো ক্রিকেটে খেলোয়াড় সপ্তদশ বারের বেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বে 16 রানের গড় অপেক্ষা 3 বাড়লো, 70 বার খেলায় তার রানের গড় কি ছিল? তাহলে সপ্তদশ বারের বেলায় মানে 17তম বারের বেলায় থেকে 85 রান করলো, এরপর রানের গড় 16 বারের গড় যত ছিল তার থেকে 3 বাড়লো। আমি জানি না 16 বারের গড় কত, 16 বারের গড় আমি এক্স ধরলাম। তাহলে 16 বার যদি ইনিংসে 16টা ইনিংসের গড় যদি এক্স টোটাল রান, তাহলে কত হবে? 16x। এই তারপরে এটা হলো 16তম ইনিংস পর্যন্ত টোটাল তার রান, তাই 17তম ইনিংস হবে। এই 17তম ইনিংসে সে এক্সট্রা আরো 85 করলো, তাহলে এখন ইনিংসের সংখ্যা তার কত হলো? প্রথমে 16টা ইনিংস, তারপরে একটা, তাহলে আলটিমেট 17টা ইনিংস হলো। তারপরে কি বলা হয়েছে, এই 17টা ইনিংসের পরে তখন ওভারঅল দেখা গেল তখন তার পূর্বে যা গড় ছিল, পূর্বে আমাদের গড় এক্স ধরেছি, তার থেকে 3 বেড়েছে, তাহলে এক্স প্লাস 3। তাহলে 16x প্লাস 85 ইকুয়াল টু 17x প্লাস 351। 17 থেকে 16 গেলে x, 5-এর থেকে 1 গেলে 5-এর থেকে 17, 16, 5 থেকে 1 গেলে 4, আর 3 গেলে 4, 3, 34। এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে, আচ্ছা 34, x এর মান 34, কিন্তু আমাকে প্রশ্নতে বলেনি আমাকে যদি পূর্বের গড় কত, তাহলে 34 অ্যান্সার হতো, কিন্তু আমাকে প্রশ্ন বলেছে 17 বারের খেলার পর তার গড় কত। তাই 17 বার খেলার সময় তার গড় নিশ্চয়ই 3 বেড়েছিল, তাই এখন আলটিমেট অ্যান্সার 17 বারের পর তার গড় হবে 34 প্লাস 3, তার মানে 37। আর যদি 16তম ইনিংস পর্যন্ত, তাহলে 34। অপশন বি। একটি ব্যবসা এ কিছুদিনের জন্য 800 টাকা, বি 9 মাসের জন্য 1000 টাকা বিনিয়োগ করে, এ ও বি এর লাভ সমান হলে এর টাকা কত সময়ের জন্য বিনিয়োগ হয়েছিল? তাহলে এ কিছু দিনের জন্য 1800 টাকা, এ বাই বি। এ কিছুদিনের জন্য, জানি না এ কত সময়ের জন্য, আমি ধরলাম এক্স মাসের জন্য এ 1800 টাকা বিনিয়োগ করে, তাহলে 1800 টাকাকে আমি এক্স দিয়ে গুণ করলাম, তার মানে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করা হলো। আর অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা জানি অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করা মানেই আসলে আমরা প্রফিট পাই, সেই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা হচ্ছে। তাহলে প্রফিট বের করলাম 1800 গুণন এক্স, প্রথম জনের প্রফিট। একই রকম ভাবে দ্বিতীয় জনের প্রফিট হবে, দ্বিতীয় জন ইনভেস্ট করেছিল 1000 টাকা, আর দ্বিতীয় জনের টাকা খেটেছিল, বিনিয়োগ হয়েছিল 9 মাসের জন্য। এই যে দুজনের আমাদের এখানে অনুপাত বের করলাম, দুজনের প্রফিটের অনুপাত, সেটা বলছি সমান সমান হবে, তার মানে 1/1 হবে। এখান থেকে বলছে এক্স এর মান কত, তাহলে এই শূন্য যদি আমরা কাটি, 9 দোকানে 18, এই 0 কাটাকাটি গিয়েছে, 2 দিয়ে কাটলে 5, তাহলে এক্স এর মান আলটিমেটলি আমরা পাবো 5। তার মানে বুঝলাম এর টাকা 5 মাসের জন্য কেটেছিল। কোন টাকার 12% হলো 63, ওই টাকার 40% কত? তাহলে কোন টাকার 12% ভ্যালু হলো 63, আমি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3 4 12, 4% এর ভ্যালু হবে 21। কেন আমি 3 দিয়ে ভাগ করলাম? কারণ আমাকে আনতে হবে 40% এর মান, আর 4 দিয়ে ভাগ করলে আমি দেখি 4 আসছে, তার 4 এর সঙ্গে 110 গুণ করে দিই, তাহলে ঝামেলা শেষ। 4 10 40, 10 দিয়ে গুণ করলাম দুপাশে, তাহলে 210। 40% এর ভ্যালু কত দাঁড়ালো? 210। অপশন বি। কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোন যাত্রী 4 মিনিটে 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তপধ্বনি শুনতে পেল, শব্দের গতিবেগ সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনের গতিবেগ কত? এটা হলো কামান দাগার অঙ্ক, প্রচলিত একটা অঙ্ক। তার মানে প্রথমে কন্ডিশন কি বলা হয়েছে, 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হলো, মানে গুলি ছোড়া হলো। তার মানে মনে করো প্রথমে একটা গুলি ছুড়লো, তার 5 মিনিট পরে আরেকটা গুলি ছুড়লো, তাহলে গুলি ছোড়ার গ্যাপ হলো 5 মিনিট। তারপরে বলেছে এখান থেকে গুলি ছোড়া হলো, নেক্সট কন্ডিশনে বলছে একটি ট্রেন অগ্রসর হচ্ছে, তাহলে এই পাশ থেকে প্রথমে এদিক থেকে গুলি ছোড়া হচ্ছে,
আর ওপর পাশ থেকে একটা ট্রেন অগ্রসর হচ্ছে। ট্রেন মানে ট্রেনের ভিতর থেকে একজন ব্যক্তি তো শুনতে পারবে, সেই ব্যক্তি হিসেবে আমাকে নোট করতে হবে। তাহলে ট্রেন যাচ্ছে উল্টো পাশ দিয়ে, আর এদিকে গুলি করা হচ্ছে। তাহলে গুলি করার ফলে তো আমরা গুলি তো যাবে না, গুলির যে আওয়াজটা যাবে, সাউন্ডটা, সেটাই ট্রাভেল করবে, সেটাই ব্যক্তি শুনতে পারবে। এই হলো লজিক। তাহলে দেখো 5 মিনিট অন্তর অন্তর কামান দেওয়া গেল। তাহলে প্রথমে যখন ব্যক্তি স্থির অবস্থায় ছিল, তার মানে এখান থেকে সাউন্ডটা এই পর্যন্ত আসতে তার 5 সেকেন্ড সময় 5 মিনিট সময় লেগেছিল। তারপরে কিন্তু ব্যক্তি আগাচ্ছে ট্রেনটা সামনের দিকে, তখন নিশ্চয়ই তার 5 মিনিট সময় লাগবে না। যদি ব্যক্তি কিছুটা এগিয়ে যায়, তাহলে কিছুটা যেহেতু নিজে এগিয়ে গেল, আর এই পয়েন্টটা তো স্থির যেখান থেকে গুলি ছোড়া উচিত, তখন টাইম নিশ্চয়ই কম লাগবে। তখন সেই ক্ষেত্রে টাইম লাগলো কত? 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে এই যে দুটো সময় 5 মিনিট আর 4 মিনিট 49 সেকেন্ড, এদের গ্যাপ কত? 5 মিনিট থেকে 4 মিনিট 49 বিয়োগ করলে 49 থেকে 60 থেকে 49 বিয়োগ করে ঝামেলা শেষ। তাহলে কত হবে? 11। 10 থেকে 9 তাহলে 5 11। তাহলে এই যে সময়ের গ্যাপ দুটোর মধ্যে, সেটা হলো 11 সেকেন্ড। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? তাহলে গাড়িটা নিশ্চয়ই উল্টো পাশ থেকে, আমি ধরলাম এ, বি থেকে এতে আসলো। এই যে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে সাউন্ডের কতটা সময় লাগলো আর ব্যক্তির কতটা সময় লাগলো, সেটাই আমাকে বের করলে অঙ্ক হবে। তাহলে সেটাই আমরা এখান থেকে বের করব, সাউন্ড আর ম্যানের কতটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স ট্রাভেল করতে কতটা টাইম লাগলো। তার মানে দেখো, ব্যক্তির শব্দটা শুনতে পেলো কত? 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে ব্যক্তির টাইম লাগলো হলো 4 মিনিট 49 সেকেন্ড। আর শব্দ ওই দূরটা যেতেই শব্দের আলটিমেট লাগতো 5 মিনিট, কিন্তু তাই হলে এত কম লাগছে কারণ কি ব্যক্তি কিছুটা এগিয়ে গেছে। তাহলে অতটুকু দূর শব্দের কতটা সময় লাগতো? তাহলে 5 মিনিট থেকে 11, মানে আলটিমেটলি 11 সেকেন্ড সময় লাগতো। তাহলেই তো টোটালটা ডিস্টেন্স আমাদের 5 মিনিটে পৌঁছবে, এই 11 সেকেন্ড। তার মানে এখান থেকে আমি বের করলাম, আর এখান থেকে বের করলাম ওইটুক দূরত্ব, মানে এবি দূরত্ব অতিক্রম করে সাউন্ড আর ম্যানের কত সময় লাগবে। এই হলো দূরত্ব, এটাই মেইন আমাদের অঙ্ক। আমরা দুজনের টাইমের রেশিও পাওয়া গেল। সেম ডিস্টেন্স অতিক্রম করতে সাউন্ডের সময় লাগে 11 সেকেন্ড আর ম্যানের সময় লাগে 4 মিনিট 49 সেকেন্ড। আর এতে তোমরা লজিক দিয়ে মনে রাখো যে সাউন্ডের তো গতিবেগ বেশি, তাহলে সেম দূরত্ব অতিক্রম করে সাউন্ডের নিশ্চয়ই সময় কম লাগবে আর ম্যানের বেশি সময় লাগবে। তাহলে আর ডাউট হবে না পরীক্ষায়। 11, একে সিম্পলিফিকেশন করতে হবে। 4 6 24, 240 আর 49 মানে 289 সেকেন্ড। তাই এটা আমরা কিসের রেশিও পেলাম? টাইমের রেশিও। কিন্তু এই ক্ষেত্রে ডিস্টেন্স তো ফিক্সড। টাইমের রেশিও যদি 1:11:289 হয়, তাহলে স্পিডের রেশিও তার উল্টে যাবে, যেহেতু ডিস্টেন্স সঙ্গে স্পিডের ব্যস্ত সম্পর্ক। এই এখানে আমাদের শব্দের বেগ জানা 1156 ফুট পার সেকেন্ড হওয়া উচিত। সেকেন্ডে দেওয়া আছে 1156 ফুট পার সেকেন্ড। তাহলে আমাকে বের করতে বলেছে ট্রেনের গতিবেগ কত। ট্রেনের মানে ট্রেনের যে ব্যক্তি তাকে সেটাই আমাকে লিখতে হবে, ট্রেনের গতিবেগ একই ব্যাপার, টিকেটে কোনো ব্যাপার নয়। তাহলে সাউন্ড, সাউন্ডের ভ্যালু আমাদের হলো স্পিড 289। তাহলে আমি বলতে পারি 289 এর ভ্যালু এখন 1156 টাইম। এটা হলো সাউন্ড, সাউন্ডের স্পিড উল্টে গেল, 289 ভ্যালু হলো 1156। এই যে এটা সাউন্ডের গতিবেগ, আর সাউন্ডের গতিবেগ 1156 সমান হয়ে গেল। তাহলে একের ভ্যালু হবে 1156 বাই 289। আমাকে বের করতে হবে 11-র ভ্যালু কত, মানে ম্যান। এবার তোমাকে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো 11 দিয়ে যদি এখানে কাটাকাটি করি, আমরা 11 দোকানে 22, 6, আচ্ছা 289। দেখো 4 নং 36, 4টা 25 35, 4 আর 3 11, 4 দিয়ে একবারে কাটাকাটি যাচ্ছে 1156। তাহলে 4 11 44, তাহলে 44 সেকেন্ড গতিবেগ হবে 44 সেকেন্ড, 44 ফুট পার সেকেন্ড। এটাই হলো গতিবেগ, অপশন সি। কয়টা সিম্পলিফিকেশনের অঙ্ক? তাহলে 3 2 5 লসাগু করতে হবে, বদমাশ নিয়ম অনুযায়ী ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেই। 3 দোকানে 6, উপরে হবে 5/6 ভাগ, তাহলে 12 লসাগু করলাম। 3 4 12, 6 দোকানে 12, 3 থেকে 2 গেলে 1, 3 4 12 আর 6 দোকানে 12, 3 থেকে 2 গেলে 1/12 মাইনাস 8 বিয়োগ 3 5 15, একে 16/3 মাইনাস 3 বিয়োগ 5/2। তাহলে 5/6 গুণন
ভাগের কাজটা উল্টে যাবে, আগে হবে 12/1 8 বিয়োগ 16/3 মাইনাস 3 দোকানে 6, 6 থেকে 5 গেলে 1, 1/2। তাহলে 6 দোকানে 12, 5 দোকানে 10, 1/4, 5/6 গেল, বিয়োগ 8 মাইনাস 6, 16 দোকানে 32, 3 দোকানে 6, তাহলে 10 মাইনাস 8, 32 3 গেলে 29/6, তাহলে 10 মাইনাস 6 এটা 48 থেকে 29 বিয়োগ 18 থেকে 9, 4 3 19/6, আর 9 4 থেকে, তাহলে লসাগু করলে 6, 6 10 60 থেকে যাবে হলো 19, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 6 থেকে 2 বিয়োগ করলে 4, তাহলে 41 কে 6 দিয়ে ভাগ, 6 6 36, 5/41, মানে 6 সমস্ত 5/6, অপশন এ। কোন স্থানে পৌঁছতে কোনো একজন ব্যক্তি 4 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, আবার যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে 5 মিনিট আগে পৌঁছায় তাহলে কত দূর যায়? তাহলে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যখন যায় তখন সে 10 মিনিট দেরিতে পৌঁছায়, আবার সে যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, এটা স্পিড, তখন সে 5 মিনিট আগে পৌঁছায়। তাই তার কত দূর যাবে, মানে ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এটা স্পিডের রেশিও আমি বলতে পারি 4:5। তো স্পিডের সাথে টাইমের রেশিও তার উল্টো হয়, ব্যস্ত যখন ডিস্টেন্সটা ফিক্স, তাহলে 5:4। তাহলে এখন দেখো প্রথমে বলছে 10 মিনিট দেরিতে পৌঁছায় যখন 4 কিলোমিটার পার আওয়ার, তখন আবার 5 কিলোমিটার পার আওয়ার বেগে যখন সে যায় তখন 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে আলটিমেটলি 10 মিনিট আর 5 মিনিট আলটিমেটলি কি হবে, টোটাল টাইম যোগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। যখন বিপরীত থাকবে, একই থাকলে বিয়োগ, আর বিপরীত থাকলে যোগ, দেরি আর আগে যোগ করতে হবে। আলটিমেট টাইম হবে 15 মিনিট। তাহলে 15 মিনিটকে আমরা বানাবো ঘন্টায়, তাহলে 60 দিয়ে ভাগ করব, 15/60 ঘন্টা। তার মানে আমি বলতে পারি 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টা আমাদের কি, এই যে দুটোর মধ্যে এত মিনিট দেরিতে পৌঁছে গ্যাপ, সময়ের গ্যাপ, 5 থেকে 4 বিয়োগ করে 1, এই 1 এর ভ্যালু হলো 1/4 ঘন্টা। এই যে বাড়া কমা, এটা আসলে গ্যাপটা নেওয়া হলো 5 থেকে 4 মধ্যে, যে সময়ের মধ্যে গ্যাপ, 1 এর ভ্যালু 1/4। আমি এই 4 এর মানটা যে কোনো, তুমি 5 এর মানও বের করতে পারো, 4 এর মান, আমি 4 এর মানটা বের করলাম। 4 এর মান বের করলে 1/4 × 4, তাহলে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। আর 1 ঘন্টা তাহলে সময় লাগলে পরে তাহলে ডিস্টেন্সটা কত ছিল, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে 4 দিয়ে যেহেতু আমি বের করলাম টাইম 1, আর সেই ক্ষেত্রে আমাদের স্পিড হলো 5, তাহলে আমাদের দূরত্ব 5 কিলোমিটার পার আওয়ার হলো আমাদের। দেখো গতিবেগ দেওয়া আছে, দুটোটা নিয়ে কাজ করছি, আর সেই ক্ষেত্রে টাইম হলো 1 ঘন্টা। তাহলে 5 হচ্ছে কি, তাহলে প্রথম থেকে টাইম বিয়োগ করলাম, এটার মান কত 1, আর আমি টাইমটা তো পাওয়াই গেল 1 ঘন্টা। আর কত কিলোমিটার বেগে যায় সেই ক্ষেত্রে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, ডিসটেন্স কত 5 × 1। নেক্সট অঙ্ক বলেছে একটি গরু এবং একটি ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30%, গরুর মূল্য 40% বাড়ালে মোট মূল্য হয় এত টাকা, তাই ঘোড়ার মূল্য গরুর মূল্যে কত? তাই আমি বলতে পারি একটা কাউ প্লাস একটা হর্স এর টোটাল দাম 2400 টাকা। আবার ঘোড়ার মূল্য বলেছে 30% বাড়ানো হলো, তাহলে 130/100, প্লাস গরুর মূল্য 40% বাড়ানো হলো, তাহলে 140/100 ইজ ইকুয়াল টু, এখন দাম হয় 3200 টাকা। এইটাই তো কন্ডিশন। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য আউট, তাহলে আমি বলতে পারি 13H প্লাস 14C, আর নিচের 100 গুলো গুণ হয়ে যাবে, তাহলে 32000। তাহলে এখান থেকে আমাকে বের করতে গরুর মূল্য ঘোড়ার মূল্যের কত গুণ, তার মানে ঘোড়া আর গরুর মধ্যে রিলেশন। তাহলে এখানে দেখো একটু দুটোকে, এই পাশে টোটাল মূল্য 24, এর কত 32, এই দুটোকে সমান করি। তাহলে 24 কে যদি 4 দিয়ে গুণ করে তাহলে কত হয়, 4 4 16, 4 দোকানে 8 কেন 96, 40 কে 4 দিয়ে 24 কে 4 দিয়ে গুণ করলে হয় 96। আবার লক্ষ্য করো তো 32 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 দোকানে 6 দিয়ে 96, কিন্তু আমরা দেখো 32 এর 3টা শূন্য, 24 এর 2টো শূন্য, তার মানে কি প্রথমটাকে উপরটাকে আমি 40 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের দুটো সমান হবে। তাহলে মানে এই 1 নং ইকুয়েশনকে আমি করছি 40 দিয়ে গুণ, আর এই যে এই ইকুয়েশনটা 2 নং ধরো, সেটাকে আমি করছি হলো 3 দিয়ে গুণ। তাহলে 40 দিয়ে গুণ করে দেখো 496 আসবে, আর 1 2 3টা শূন্য আসবে। আর নিচেরটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 দোকানে 6, 3 3 96, 1 2 2 পাশে একটা স্কেল সমান করে দিলাম। তাহলে আমি এখন বলতে পারি এই পাশে 3 দিয়ে গুণ করা মানে এখানেও 3 দিয়ে গুণ করতে হবে, এই পাশে 40 দিন এই পাশে 40 দিয়ে গুণ করতে হবে। এই 1 নংকে আমি 40 দিয়ে আগে গুণ করে নিই,
তাহলে 40C প্লাস 40H ইজ ইকুয়াল টু, এটাকে 3 দিয়ে গুণ করো, 3 3 39H ইজ ইকুয়াল টু 3 14 42C। আর গুণ করার পরে 2 5 96 96 সমান হয়ে গেল, তাহলে আলটিমেটলি এই পাশটাও সমান হবে। এটাই হলো লজিক। তাহলে এখানে দেখো 39H 40H, তাহলে 1H, তাহলে 42 40 2C। তাহলে এখন বলছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, এই যে 2 গুণ। আর যদি ইন্ডিভিজুয়াল মান বের করতে তাহলে সময়টা তোমার বেশি লাগতো। অপশন এ। 6% হারে 900 টাকা কত বছরে 845 টাকা 5 বছরের সুদের সমান হবে? 6% 900 টাকার কত বছরে, সেটা দেওয়া নেই, আমি ধরলাম টি বছরে। তাহলে এখান থেকে ইন্টারেস্টটা বের করে নাও, তাহলে দুটো শূন্য কাটাকাটি যাবে, 6 নং 54T আই ইকুয়াল টু PTR/100। দ্বিতীয় কেসে ইন্টারেস্ট হবে 8% 540 ইন্টু 5, তাহলে প্লাস 8 গুণন 540, সরি দুটো সমান তো হবে বলেছে, তাহলে অত খাটনি করার কি দরকার, আল্লাহ আল্লাহ করে দিলে 100 কাটাকাটি যাবে। 6 ইন্টু 900 গুণন টি বাই 100, প্রথমটার ইন্টারেস্ট, দ্বিতীয়টার ইন্টারেস্ট হবে 540 গুণন 5 গুণন 8 বাই 100। বলছে এই যে দুটো ইন্টারেস্ট সমান, প্রথমটার টাইম দেওয়া নেই, সেই টাইমটাই বের করতে হবে। এই হলো অঙ্ক। আমি এক কাটাকাটি করলাম এই কারণে, যাবো 100 100 দুপাশে আউট হয়ে যায়, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। গেল 9 দিয়ে যদি আবার কাটাকাটি করি 9 10 90 বাড়াবে, এই যে 6 নং 54, 6 6 আউট হয়ে গেল। তাহলে 10T ইজ ইকুয়াল টু 5 8 40, তাহলে আবার শূন্য আউট, T ইকুয়াল টু অপশন বি। পরেরটা সিম্পলি বড় থেকে ছোট সাজাতে বলছে, তার মানে একে সবগুলোই আমি দশমিকে নিয়ে আসি। তাহলে 31/50, একে যদি দশমিকে আনি উপর নিচে 2 দিয়ে গুণ করলে 100, আর 31 দোকানে 62, তাহলে 0.62। পরেরটা বলছে 0.49, 49 বর্গমূল করলে 0.7, পাশে একটা শূন্য, পরেরটা একটা শূন্য বেশি দিয়ে দাও। এখন বুঝতে হবে ব্যাপারটা কেন। পরেরটা আছে 0.629, এটা 3 অঙ্ক দশমিকের পরে, তাহলে এখানে আর কোনো হাতাহাতির জায়গা নেই। আর এটা 64, 0.640, একটা শূন্য বাড়িয়ে দিলাম, 0.640। এখান থেকে বের করতে হবে বড় থেকে ছোট হিসাবে সাজাও। সবার বড় কোনটা ভালো করে দেখে নাও, 700, 0.49, 0.49 সবার বড়। তারপর 700-র পরে আমাকে দিতে হবে 600 640, তাহলে 0.640, 0.640 মানে 0.8 এর স্কয়ার গেল, তাহলে 7 গেল। এবার 629, 0.629, তারপরে 31/50, তার মানে বোঝা যাচ্ছে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে, এ একা 18 দিনে করে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি একটি কাজ 15 দিনে, এ কাজটা করে 18 দিনে, আমাকে বলছে বি কত দিনে করে, এর থেকে বিয়োগ করতে হবে, বিয়োগ করার শর্টকাট টেকনিক এ বি বাই এ মাইনাস বি, 18 থেকে 15 গেলে 3, 90 ডে। পাঁচটি ঘন্টা 3 5 7 8 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার পর কতক্ষণ পরে পুনরায় একসঙ্গে বাজবে? তাহলে এদের আমাদের এলসিএম করে নিতে হবে। 3 5 7 8 10, যদি আমি 5 দিয়ে দেই তাহলে 3 1 7 8 5 দোকানে 10, 2 দিয়ে দাও, 3 1 7 4 1, এবার গুণ করতে হবে, 5 দোকানে 10, 3 10 30, গুণন 4 7 28, 3 8 24, 4 3 দোকানে 6 2 8, 840 সেকেন্ড। 840 সেকেন্ডকে যদি আমরা মিনিটে মানে 60 দিয়ে ভাগ করতে হবে, 6 14 84, তাহলে 14 মিনিট, তাহলে কতক্ষণ পর তাহলে পুনরায় একসঙ্গে বাজবে? 14 মিনিট পর, অপশন বি। এক ব্যক্তি দুধ ক্রয় করে, তাতে যদি ওই মিশ্রণ দুধে ক্রয় মূল্য দ্বারা বিক্রি করে, তবে তার 20% লাভ হয়, প্রতিটা মিশ্রণ দুধে কতজন জল ছিল? তাহলে লাভ কি ছিল? 20% মেশানো হয়েছিল, তার মানে টোটাল যদি 100 হয়, 100-এর মধ্যে 20% লাভ, ওটাই মেশানো হয়েছে জল, তার মানে 20। তাহলে অনুপাতে আসলে 1:5, তাহলে 1/5, দিয়ে টোটালটা 5, তার মধ্যে 1, তাহলে 5 হবে নিচে। পরটা সিম্পল লিখে যখন পিছন থেকে সামনে দিয়ে তোমাকে যেতে হবে, এই যে নিচেরটা যদি ক্যালকুলেশন করে পাবো আমরা 4 অক্ষে 4, একে কত 5/4,
5/4 উল্টে গেলে আমরা বলবো 4/5। তাহলে এখন এতটুকু যদি আমরা ক্যালকুলেশন করব আমরা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 5 - 4/5 উল্টে যাবে, যেহেতু যে 1 রয়েছে 4, তাহলে এভাবে 5×5 = 25 আর 4 গেলে 21/5। এবার দেখো 3 - 11, তারপরে হলো 5 প্লাস, তাহলে 21/5 উল্টে গেলে আবার 5/21, তারপরে 3 - 11, 5 কে যদি 21 দিয়ে গুণ করো 105, 105 এর সঙ্গে 5 যোগ করলে 110 আর নিচে হবে 21। তাহলে 3 - 21/110 গুণন 11, নিচেরটা উল্টে গেল তাই এটা উপরে উঠে গেল। তারপরে এবার যদি কাটাকাটি করো নিচে হবে 110, কাটাকাটি করলে আমরা পাবো 10। তাহলে লসাগু করো, 3 × 10 = 30, 30 থেকে 21 গেলে 9, 9/10। 49 ও কোন একটি রাশির অনুপাত সেই রাশি 21 অনুপাতের সমান, তাহলে ওই রাশিটি কত? 49 এবং কোন একটি রাশি x, সেই রাশি x এবং 81 অনুপাতের সমান, তাহলে রাশিটি কত? তাহলে 49 আর x এর অনুপাত করব 49:x, আবার x:81 অনুপাত করব, বলছি সমান হয়, তাহলে এখান থেকে x এর মান নির্ণয় করব। তাহলে x স্কয়ার, তাহলে আমাদের x স্কয়ার আসলো, x স্কয়ার উঠাতে গেলে রুট দিতে হয়, 49 × 81, তাহলে 7×9 = 63। অপশন ডি। তাহলে আজকে ক্লাসে এই 20খানা কোশ্চেন ছিল, সেগুলো সলভ হলো। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও। যদি সামনে পরীক্ষা রয়েছে, তাতে তোমাদের আসন্ন যে পরীক্ষা রয়েছে সেখানে তোমাদের প্রিপারেশন নিতে আরো সাহায্য করবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরে নিয়মিত আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।